ধর্মের নাম দিয়ে শিক্ষা হচ্ছে, ধর্মের নাম দিয়ে ব্যবসা হচ্ছে, ধর্মের নাম দিয়ে পুরো জীবনটাকেই বরবাদ করে দিচ্ছে। আসল ধর্ম কিন্তু নাই। মাদ্রাসা শিক্ষক বলেন আর স্কুলের শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় কিন্তু যৌনহানি করছে। মেয়েদেরকে একটা ভোগের বস্তু হিসাবে দেখা হচ্ছে। কোনো কোনো রাজনৈতিক দল তো একদম নারী বিদ্বেষী রাজনৈতিক দল। কোনো পলিটিক্যাল নেতার মুখে দিয়ে একদিনও কোনো মানবিক রাষ্ট্রের কথা শুনি না। শাস্তি দিয়ে তো কোনো অপরাধকে আসলে ঠেকানো যায় না। ধর্ষণ হলো আসলে একটি যৌন সন্ত্রাস, যৌন অপরাধ, গুরুতর অপরাধ। আর নেত্রকোনায় যে ঘটনাটি ঘটেছে, একজন কমি মাদ্রাসা শিক্ষক তারই শিক্ষার্থী 11 বছরের মেয়েকে ধর্ষণ করেছে, যার প্রতি সে এখন 7 মাসে অন্তঃসত্ত্বা। এই বিষয়টা আসলে অত্যন্ত ভয়াবহ। ভয়াবহ হলেও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, একক ঘটনা না। এরকম ঘটনা কিন্তু আমাদের এখন চলছে। এবং মাদ্রাসাগুলোতে দেখেন আপনি, মেয়ে বা ছেলে নির্বিশেষে কিন্তু যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এর কোনো প্রতিকার নেই। হচ্ছে, আমরা দেখছি পত্রিকায় ভাইরাল হচ্ছে, পত্রিকায় কিন্তু কোথাও দেখছি না। আর যেই ঘটনাটা ঘটলো, যেটা আমি বললাম যে একক না, দেখেন কদিন আগে একটা ঘটনা ঘটলো সীতাকুণ্ডে। একটা শিশু নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার হয়ে হাফ গলা কাটা নিয়ে, অর্ধেক গলা কাটা নিয়ে বেরিয়ে এসে জঙ্গল থেকে মেয়েটি। এর আগে একটা ঘটনা আসিয়ার যে মৃত্যু দর্শনজনিত কারণে সারা দেশব্যাপী তুলপাড়। এই এখনকার নেত্রকোনার ঘটনা দেশব্যাপী তুলপাড় ভাইরাল হচ্ছে। এটা তো সাময়িক, তুলপাড় হয়, তারপরে কিন্তু সব চুপচাপ নীরব নিস্তব্ধ। আমাদেরকে নিস্তব্ধতা সংস্কৃতিটাকে ভাঙতে হবে। এবং এই যে নারীর বিরুদ্ধে যে এই যৌন সন্ত্রাসটা, এটা মাদ্রাসায় হচ্ছে, যানবাহনে হচ্ছে, ঘরে হচ্ছে, মানে জনপরিসরে হচ্ছে, ঘরে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, সর্বক্ষণেই হচ্ছে। মেয়েদেরকে একটা ভোগের বস্তু হিসাবে দেখা হচ্ছে। একটা ঘটনা দিয়ে বিচার করছি না, উদাহরণ হিসাবে যদি টানি, এই যে শিশুটি, তার পরিবার অবস্থা দেখেন, বাবা তাকে রেখে চলে গেছে, মা জীবিকার সন্ধানে অনেকখানে, এবং থাকে নানির কাছে, এবং কত অবহেলায় বড় হয়েছে। 7 মাসের আগে বিষয়টাকে নোটিশে আনে নাই। তার মানে শিশুটা একটা, যদি কল্পনা করেন, অন্তরটা কেঁপে ওঠে না যে কেউ খেয়াল করে না এত বড় একটা ঘটনা ঘটলো। শিশুটি তার মা আসার পর, দাদার কাছে নেওয়ার পর খেয়াল করতে পেরেছে। কত ভয়াবহ, শিশুটির কত অসহায় অবস্থা। অবশ্যই ওই মাদ্রাসার শিক্ষক করে থাকলে অবশ্যই সে দায়ী, কিন্তু তার পিতা কিন্তু দায়ী। পিতা থাকলে যে ঘটনা ঘটতো না সেটা বলছি না, কিন্তু শিশুর যে একটা পরিবার দিতে হয়, একটা পরিবেশ দিতে হয়, শিশুর বেড়ে ওঠার জন্য একটা নিরাপত্তা বেষ্টনী লাগে, এটা তো কেউ দিচ্ছি না। এখানে যেমন মাদ্রাসা শিক্ষক তো অবশ্যই দায়ী, দায়ী কিন্তু তার পিতা, তার পরিবার, সমাজের লোকজন, রাষ্ট্র, সরকার, সবার কিন্তু একটা দায়বদ্ধতা রয়ে গেছে। কেউ আমরা কিন্তু এই দায় এড়াতে পারি না আসলে। এবং আরেকটা সমস্যা হলো, ঘটনা ঘটার পর কিন্তু ভাইরাল হয়, প্রতিকার চাই, কিন্তু আসলে কাজ করতে হবে ঘটনা না ঘটার জন্য। অপরাধ সংগঠিত হওয়ার পর আমরা সবাই হইচই করে উঠি, আমরা নড়ে চড়ে উঠি, নড়ে চড়াটা খুব সাময়িক, আবার ঘুমাই থাকে সব। কিন্তু সার্বক্ষণিকভাবে সর্বক্ষেত্রে অব্যাহতভাবে কাজ করতে হবে এই দর্শনের সংস্কৃতিকে নির্মূল করার জন্য। হুট করে একদিন একটু ভাইরাল হলো, সবাই সমানে শেয়ার করলাম, বক্তৃতা দিলাম, আবার বন্ধ হয়ে গেল, এটা দিয়ে হবে না। আপনি দেখেন আমাদের পাঠ্যপুস্তক, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমাদের সামাজিক কর্মকাণ্ড, কোথাও কিন্তু এগুলোর বিরুদ্ধে তেমন কোনো সোচ্চার অবস্থান নাই। এখানে কিন্তু প্রত্যেকের দায়িত্ব আছে। যেমন আছে শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোর, তেমন আছে ধর্মীয় গোষ্ঠীগুলো মাঝে মাঝে যে প্রচারগুলো করে নারীর বিরুদ্ধে, এগুলো কিন্তু মানুষকে ইন্ধন দেয় খারাপ কাজ করার জন্য। এগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। এই যে একটা খবর আপনি আজকে ছাপবেন, এরপর নিচে যে ভাইরাল হওয়ার পর যে খবর নিচে কিছু নেতিবাচক মন্তব্য থাকে, সেগুলো কোনো ফলো আবার সরকারের পক্ষ থেকে? যে অন্যায় করছে সে তো অপরাধ করেছে, তারপর তাকে যে ইন্ধন দিচ্ছে, সমর্থন করছে, সেগুলো তো প্রকাশ্যে আসছে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো কাজেই একটা ঘটনাকে না ধরে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। আসলে একটা ঘটনার প্রতিবাদ করে তো করছি তো আমরা, সারা দেশ হইচই ফেলে দিচ্ছি। আসিয়ার যে ঘটনাটা ঘটলো, কি না হয়েছে দেশে, একদম হেলিকপ্টার নিয়ে গেছে, লুকারণ্য, আবার সব শেষ। শাস্তিতে কি হবে? এই শাস্তি দিয়ে তো কোনো অপরাধকে আসলে ঠেকানো যায় না। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020 সালে সংশোধন করলো, করে ওখানে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড অ্যাড করলো। কিন্তু কী হয়েছে? মৃত্যুদণ্ডকে ঠেকাতে পারছে দর্শন? আপনি আমি সবাই জানি খুন করলে ফাঁসি হয়, খুন কি ঠেকানো যাচ্ছে এই আইন দিয়ে? তাহলে আইন করে অপরাধ ঠেকানো যায় না। প্রয়োজন হলে আসলে আপনাকে মানুষের মনোজগৎ নিয়ে কাজ করতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড লাগবে। এই যে আমরা মাদ্রাসা শিক্ষা বলেন বা আমাদের স্কুলের যে আধুনিক শিক্ষাই বলেন, কোথাও কি নারী মর্যাদা সম্পন্ন কোনো কিছু আছে পাঠ্যপুস্তকে?
এই যে আপনি যে নারী প্রতি সম্মান প্রদর্শন করবেন, একটা বাচ্চাকে শিখাবেন, এই মাদ্রাসা শিক্ষক বলেন আর স্কুলের শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ে কিন্তু যৌনহয়রানি করছে শিক্ষক বলেন, তাদের মনোজগতে কোনো আনন্দ তোলার মতন কোনো কিছু কার্যক্রম কি আমাদের আছে? কোনো কিছু কোথাও নাই। হুট করে আমরা চাইলে আমার বন্ধ হয়ে যাবে? সেই জন্য প্রয়োজন সম্মিলিতভাবে কাজ করা, শিক্ষা কাঠামো কাজ করবে এবং রাজনৈতিক কমিটমেন্টও লাগবে। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু আমার পর্যবেক্ষণে প্রায় সব কিছুই এখন রাজনৈতিক দলের মুঠোর ভিতরে, আমার পর্যবেক্ষণে। তাই আসলে আমরা সামাজিক সংগঠন যত কাজই করি, নারী সংগঠনও করছি, কিন্তু আমাদের রাজনৈতিক কমিটমেন্ট লাগবে, যেটা নাই বলে বলবো না, একদম জিরো, মাইনাসও বলতে পারেন। একদম না, কোনো কোনো রাজনৈতিক দল তো একদম নারী বিদ্বেষী রাজনৈতিক দল। আমরা এবার দেখেছি, এবার আমাদের ক্ষমতার কাঠামো নিয়ে, এমপি ইলেকশন নিয়ে, সরাসরি নির্বাচন নিয়ে, নমিনেশন নিয়ে। তো কাজে এখানে এই নারীর বিরুদ্ধে যেই রাজনীতি, নারীর দেহ নিয়ে যে রাজনীতি, নারীর দেহের উপরে যে সন্ত্রাস, যে যৌন আক্রমণ, এগুলো ঠেকাতে গেলে কাজ করতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, পাঠ্যপুস্তকে আসতে হবে, সবখানে করতে হবে। আর এখানে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র কিন্তু কোনো দায়িত্ব নেয় না। আমরা চাই একটা মানবিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্রের তো কোনো কিছুই আমাদের এখানে নাই। কোনো পলিটিক্যাল নেতার মুখে দিয়ে একদিনও কোনো মানবিক রাষ্ট্রের কথা শুনি না। সমস্যা হলো কি, ইদানিংকালের নট অনলি ইন বাংলাদেশ, সারা পৃথিবী জুড়েই ধর্মীয় কোনো ফ্লেভার থাকলে মানুষ প্রতিবাদ খুব কম করে। মানুষের জন্য ইহজগতে তো শান্তি পায় না, মনে করে যাক পরজগতে গিয়ে একটু শান্তি পাবো, তো সেটাকে সে সমর্থন দিয়ে দেয়। তো যখন এই মাদ্রাসার কথা বলে, এটা আমার পর্যবেক্ষণ, মাদ্রাসা কেন, কোনো ধর্মীয় শিক্ষা, হিন্দুদের মধ্যে কিন্তু কিছু কিছু এখন মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওইটা বললে মনে করে যে রাখ, এটা ধর্মভিত্তিক শিক্ষা, তো অ্যাটলিস্ট অন্য কিছু না পারি, এই পোলাপাইন ওখানে পাঠাই, একটু ধর্ম শিক্ষা করুক, তো ওটা নিয়ে আর ঘাটায় না। মনে করে যেহেতু তার ধর্মের কথা বলতে আসছে, সৎ হতে পারে। এই একটা ধারণা, এত ঘা খেয়ে খেয়েও এই ধারণাটা পাল্টাচ্ছে না। সেই ধর্মের নাম দিয়ে রাজনীতি হচ্ছে, ধর্মের নাম দিয়ে শিক্ষা হচ্ছে, ধর্মের নাম দিয়ে ব্যবসা হচ্ছে, ধর্মের নাম দিয়ে পুরো জীবনটাকেই বরবাদ করে দিচ্ছে। আসল ধর্ম কিন্তু নাই, ওই ধর্মের নামে করছে। আসল ধর্ম থাকলে তো সুন্দর হতো, শুদ্ধতম কাজগুলো হতো। তো এই যে এখন ধর্মের নামে আসছে, আমি হয়তো আমার একটা ঘরে ছেড়ে দিলাম, মক্তব শুরু করে দেন, এটাই হচ্ছে। কিন্তু তা কিন্তু ঘর তুলে করেন অনেক সময়, কারো বৈঠকখানা দিয়ে দিচ্ছে, কারো ঘর দিয়ে দিচ্ছে, নামমাত্র ভাড়া দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে প্রথম দিকে। তারপর চাঁদা টাদা ভালো পায় মানুষ, সবাই পরকালে চিন্তা করে, চাঁদা কিন্তু অনেক দেয়, দিয়ে দিয়ে এগুলো কিন্তু গড়ে উঠেছে। তো এটার মধ্যে এখানে সরকারের অনেক দায়িত্ব, মাদ্রাসাগুলাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। কে পড়ায়, কি পড়ায়, কে প্রতিষ্ঠা করলো, সরকারের অনুমোদন আছে কিনা। ওই যে মেয়েটির তো এতিম মেয়ে বলতে গেলে কোথায় পাঠাবে, যে মক্তবে গিয়ে পড়, হুজুর আছে, এটাই তো হয়েছে। কিন্তু হুজুর কেমন, কেন আসছে, এগুলি তো খবর নেই না।